শেখ হাসিনা চলে যাওয়ার পরে সত্যিকার অর্থে আমাদের একেবারে আমরা দেউলিয়া হয়ে গেছি। শাসনতন্ত্রে দেউলিয়া, শাসন প্রণালীতে দেউলিয়া, মানে সাংবিধানিক সংকট। মানে উনি যেভাবে সংবিধানটা করেছেন ইটসেলফ ইজ এ ডেঞ্জারাস এলিমেন্ট। যারা আন্দোলন করেছেন সবার জন্য তো একটা মৃত্যুকূপ। তাহলে শাসনতান্ত্রিক দেউলিয়া, শাসন প্রণালীতে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে দেউলিয়া, অর্থনীতিতে দেউলিয়া। আমাদের যেমন দেখুন এই মুহূর্তে রিজার্ভ বেড়ে প্রায় $31 বিলিয়ন হয়েছে, যেটা $20 বিলিয়নের নিচে চলে গিয়েছিল। এখন আপনি চিন্তা করুন আমাদের যে এই মুহূর্তে যে এক্সপোর্টগুলো আছে এবং যে রেমিটেন্স আসছে গড়ে $2.5 বিলিয়ন করে পার মান্থ। আচ্ছা, তো এটা যেভাবে অন্য সময়টাতে খরচ হয় সেভাবে খরচ আমরা করতে পারছি না। আমদানিতেও খরচ করতে পারছি না, বিনিয়োগও আমরা খরচ করতে পারছি না। অধিকাংশ আমরা এই যে যত ফরেন রিজার্ভ আসছে এটার অ্যাগেনস্টে টাকা ছাপিয়ে লোকাল কারেন্সি আমাদের দিতে হচ্ছে। কারণ লোকাল কারেন্সিটা যদি ট্রানজ্যাকশন 7 টাইম 8 টাইমস না হয় তাহলে সরকার তো বিদেশ থেকে যারা উনি ডলার পাঠালো তো ওনার অ্যাগেনস্টে তো বাংলা টাকা দিতে হবে। এখন বাংলা টাকা তো সরকারের যে কোনো একটা সেক্টর থেকে আর্ন করতে হবে, রেভিনিউ থেকে, বিভিন্ন জায়গা থেকে। এখন পোর্ট বলেন, কাস্টমস বলেন, সব জায়গাতে বলেন এই রেভিনিউটার কোনো সার্কুলেশন নেই। ফলে এখানে একদিকে অর্থাৎ শরীরের আপনার সারা শরীর দুর্বল, কিন্তু শরীরের একটা নির্দিষ্ট মাসেল খুব শক্তিশালী হয়ে পড়েছে। সমস্যাটা কোথায় আপনি বুঝলে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন এই যে এসআলএমের 5টি ব্যাংক, এখন এই 5টি ব্যাংকের এই 1 বছর চালানোর জন্য 30,000 কোটি টাকা ছাপিয়ে তাদেরকে দিতে হয়েছে। অর্থাৎ 30,000 কোটি টাকা নতুন ছাপানোর ফলে কী হলো, মুদ্রাস্ফীতি হয়েছে, মূল্যস্ফীতি হয়েছে, কিন্তু এই ব্যাংকগুলোর কোনো উন্নতি হয়নি। এখন তারা একীভূত হবে। তো একীভূত হওয়ার জন্য তারা প্রিলিমিনারি যে হিসাব করেছে সেখানে দেখা গেল 2 লক্ষ কোটি টাকা তাদের ব্যাড লোন, মানে যেটা কখনো আদায় হবে না। এবং তাদের 2 লক্ষ কোটি টাকা লোন আর সব মিলিয়ে 1,10,000 কোটি টাকা হলো তাদের মূলধন। এবং এই 5টা ব্যাংকে একত্রিত করে যদি কোনো মতে চালাতে হয় আরও 20,000 কোটি টাকা তাদেরকে নতুন করে ছাপিয়ে না দিলে তারা চালাতে পারবে না। এবং এই মুহূর্তে তাদের যে শেয়ার ভ্যালু রয়েছে, অর্থাৎ 100 টাকা শেয়ার ভ্যালুর মূলত 30 টাকার অ্যাসেট তাদের আছে, বাকি 70 টাকা কখনো আগে আসবে না। ফলে এই 70 টাকার যে লো ফল, এটা সরকার কিভাবে আগামীতে সমাধান করবে এটা আমার মাথায় আসছে না। তো এরকম অনেকগুলো সমস্যা, যে সমস্যাগুলো খুব সহজভাবে সরকার নিতে পারতো। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আমি অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চনের একটা ডায়ালগ শুনছিলাম, দুজনের বাপ বেটার একটা ডায়ালগ, অসাধারণ একটা ডায়ালগ। তো সেটা হলো অমিতাভ বচ্চন যখন সংসদ সদস্য হলেন তখন তিনি দেউলিয়া হয়ে গেলেন, এবিসি কর্পোরেশন করলেন, দেউলিয়া হয়ে গেলেন এবং তার কোথাও যেখানে যাচ্ছে তার কোনো বরকত আসছে না। তো রোজ রাতে তিনি ছেলের সাথে কথা বলেন, ছেলে আমেরিকাতে পড়ে। তো ছেলে চিন্তা করলো যে আমার বাবার এই কষ্ট, লেখাপড়া করে কি হবে, আমি বরং এই সময়টিতে বাপেরকে সঙ্গ দিই, বাবাকে সঙ্গ দিই। তো ছেলে চলে এলো। তো এই রুমে থাকে ছেলে, ওই রুমে বাপ থাকে, সারা রাত দুজনে জেগে থাকে। ছেলে জেগে থাকে যে বাবা তাকে কখন ডাকবে। তো একদিন তার বাবা তাকে রাত 3টার সময় ডাকলেন, অমিতাভ বচ্চন ডাকলেন, বললেন যে অভিষেক দেখো আমি তো এই মানে সারা দিন রাত চিন্তা করি যে এই বিপদ থেকে কীভাবে উদ্ধার পাওয়া যায়, তো আমি কিছুই পাই না। তো হঠাৎ করে আমার মনে হলো আমাকে একজন মহাজ্ঞানী বলেছিলেন যে যখন সব কুল হারায় মানুষের তখন তার যে বেসিক যে জিনিসটি থাকে সেই বেসিক জায়গাতে যদি সে শুরু করে বা সেখানে ফিরে যায় তাহলে তার মাত্র বাঁচা সম্ভব। তা আমার তো বেসিক অভিনয়, তাহলে এখন আমি তো অনেকদিন যাবত অভিনয় করি না, আমাকে এই অভিনয়ে ফিরে যেতে হবে। তো এই 2 বাপ বেটা তার পরের দিন তাদের যে বন্ধু ইয়াশ চোপড়ার কাছে গেল, এই যে মহব্বতের ছবিটা প্রথম করলো এবং ইতিহাস সৃষ্টি হয়ে গেল। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে সত্যিকার অর্থে আমাদের একেবারে আমরা দেউলিয়া হয়ে গেছি। শাসনতন্ত্রে দেউলিয়া, শাসন প্রণালীতে দেউলিয়া, মানে সাংবিধানিক সংকট। মানে উনি যেভাবে সংবিধানটা করেছেন ইটসেলফ ইজ এ ডেঞ্জারাস এলিমেন্ট। যারা আন্দোলন করেছেন সবার জন্য তো একটা মৃত্যুকূপ। তাহলে শাসনতান্ত্রিক দেউলিয়া, শাসন প্রণালীতে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে দেউলিয়া, অর্থনীতিতে দেউলিয়া, মানুষের মন মানসিকতায় দেউলিয়া। এবং টোটাল রাজনীতির যেটা ভাইব রয়েছে, একটা রাজনীতিতে অলমোস্ট তাদের নিজের যদি 35% সাপোর্টার থাকে, অন্যান্য দল মিলিয়ে ধরেন অলমোস্ট 50% লোক যারা দৌড়ের উপর পালিয়ে গেছে, তাহলে একটি শূন্য জায়গার মধ্যে যে দেউলিয়া, সেই দেউলিয়াতের মধ্যে সরকারের প্রথম যে কাজটি করা উচিত ছিল যে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের ফান্ডামেন্টাল এবং বেসিক জিনিসগুলো কী, এবং সেই বেসিক জিনিসগুলো যদি তারা বলতো যে আমরা আইন শৃঙ্খলা, সুন্দর একটা গতানুগতিক নির্বাচন এবং আমাদের যে ট্যাক্সেশন ব্যবস্থা, একেবারে গতানুগতিক যে ট্যাক্সেশন ব্যবস্থা, 3 থেকে 4টি বেসিক জিনিসগুলো নিয়ে যদি রাষ্ট্র আগাতো আমার কাছে মনে হয় এই সমস্যা হতো না। ধরুন এইবার একটা ছোট্ট উদাহরণ বলি, গত 1 বছর যাবত আমাদের কাস্টমস, আয়কর কোথাও কিন্তু ভালো ট্যাক্স আদায় হচ্ছে না এবং এর একটার পর একটা বিপ্লব করে যাচ্ছে। এবং আমি যতটুকু জানি অলমোস্ট 60,000 কোটি টাকা মানে ভ্যাট, ট্যাক্স এবং 3টা জায়গাতে এখন পর্যন্ত ডেপ্রিসিয়েশন আছে।
এর মধ্যে এবার নতুন আইন করছে যে এবার অনলাইনে এটা সাবমিট করতে হবে। এখন এটা একেবারে নতুন একটা জিনিস, তো যেখানে বেসিক জায়গার মধ্যে থেকে আমরা আদায় করতে পারছি না, সেখানে এই অনলাইন নিয়ে যা হচ্ছে এভরিডে, আপনি দেখবেন আয়কর সেক্টরে অ্যাটলিস্ট আরও 20 থেকে 30 হাজার কোটি টাকা কম আদায় হবে এইবার। এইরকম আবার এই সময়টাতে আমাদের কাস্টমসে যাকে বলা হয় তারা করলো, মানে যাকে বলে ওইটা দুইটা ভাগ করে ফেললো, অ্যামেন্ডমেন্ট করলো, এই সময়টাতে সংস্কার করতে হবে, এই সময়টাতে বিচার করতে হবে। মানে সরকার যেখানে বেসিক কাজ করার মতো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই, তাদের হ্যান্ডস নেই, কিন্তু তার বাইরে তারা অতিরিক্ত অন্তত পক্ষে 10 থেকে 15টি আইটেম, সেটা সংস্কার বলে কৌশল, অবশ্যই এই কাজগুলো করার ফলে কি হলো, সরকার মানে এখন আসলে মানে এই সরকারকে যদি অপশন দেয়া হয় যে তোমাদেরকে নিরাপদ সময় দেওয়া হলো, পিছনের দিকে তাকাবা না, সোজা দৌড়ে আমেরিকা তোমরা যেতে পারবা, কেউ তোমাদেরকে কিছু বলবে না। বিশ্বাস করেন তারা নিউ ইয়র্ক সিটিতে গিয়ে তারপর পিছনের দিকে তাকাবে যে আমরা দৌড়ে আসলাম কেন, কোথায় আসলাম, এই অবস্থায়। যাই হোক, অনেক ধন্যবাদ। কোট আনকোট নির্বাচন ভয়ঙ্কর কিছু করতে পারে। আমি যেহেতু সরাসরি বেশ কয়েকবার নির্বাচন করেছি মাঠে, এবার আমার কাছে যেটা ভয় হচ্ছে যে 2024 সনে যেভাবে একটা আমির নির্বাচন হয়েছে, ওটার চেয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার তৈরি হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন যে ঢাকা শহরের অফিস আদালতে অনেক জায়গাতে জামাত যারা আছে শক্তিশালী, অনেক জায়গাতে বিএনপির লোকজন শক্তিশালী, কিন্তু জেলা শহর, বিভাগীয় শহর, তৃণমূল, উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বিএনপি মেময়, বিএনপির বাইরে কোনো কিছু নেই। সেটা টেম্পো স্ট্যান্ড বলেন, সেটা কমিটি বলেন, যা কিছু বলেন, কন্ট্রোল বাই বিএনপি। এখন ওখানে যে বিএনপির মনোনয়ন নিয়ে যাবে তো দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশে বিএনপির 3 থেকে 4টি কমিটি রয়েছে এবং তারা দে আর ফাইটিং উইথ ইচ আদার, এবং ইতিমধ্যে অনেকগুলো প্রায় 300 মার্ডার হয়ে গেছে শুধুমাত্র এই কমিটি বিষয় নিয়ে নিজেরা, এবং কয়েক হাজার এই বিভিন্ন অপকর্মের কারণে বিএনপি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু কোনো অপকর্ম বন্ধ হয়নি। এর কারণ হলো একজন মনে করছে যে আমি একটা চেয়ারম্যান হব, মেম্বার হব, 10 বছর 5 বছর দল ক্ষমতায় থাকবে, তা না করে আমি এই আওয়ামী লীগের যে সম্পদ যা কিছু আছে এগুলো হরণ করে উইদিন 1 মাসের মধ্যে যদি আমি তার 100 গুণ ইনকাম করতে পারি, কি আমার এরপরে বিএনপি করলাম না করলাম তাতে আমার কি আসে যায়। অথবা তারা দেখতেছে যে আওয়ামী লীগের লোকজন যারা বাংলাদেশে ছিল চোখের সামনে সুন্দরভাবে পালিয়ে গেল, তাদের তো কিছু হলো না, এবং অনেকে তো ঢাকা এয়ারপোর্ট দিয়ে ঘুষ দিয়ে 1 কোটি পালিয়ে গেল না ম্যানেজ করলো, মানে ম্যানেজ করেছে, পালিয়ে গেছে, যেভাবে তারা সুন্দরভাবে গেছে, মানে যারা ধরা পড়েছে তারা আগের থেকে ধরা ছিল, কিন্তু এমনি আলটিমেটলি যাদের একটু ইন্টেলিজেন্ট তারা কিন্তু সবাই চমৎকারভাবে, এবং আওয়ামী লীগের যারা পাওয়ার বেঞ্চমার্ক, আপনি দেখেন তো শেখ পরিবারে একজন লোক ধরা পড়েছে, তারপর শেষে যারা এই ঢাকা শহর সারা বাংলাদেশে পাওয়ার, আপনি এই যে ইসমাইল হোসেন সম্রাট, জাহাঙ্গীর, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, শামীম ওসমান, তাপস থেকে শুরু করে যারা ইয়াংদের মধ্যে টোটাল পাওয়ারটা ধারণ করতে আওয়ামী লীগের, এই যে ছাত্রলীগের প্রথম 100 জন শক্তিশালী নেতা, তার কি কেউ ধরা পড়েছে? সব এখন কলকাতাতে চলে গেছে। এখন এই যে উনি যেটা বললেন আগে, আশরাফ সাহেব যেটা বললেন যে ওই যে ওখানে বসে তো তারা বসে নাই, তারা তো ওখানে বসে এমন কিছু করার চেষ্টা করছে যেন বাংলাদেশের আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা শান্তিতে থাকতে না পারে, এবং এই সময়টা তাদের জন্য সবচেয়ে একটা প্লেয়িং ফিল্ড হবে নির্বাচনের ওই সময়টাতে। যখন বিএনপির একজন প্রার্থী গেল, তার এগেনস্টে 2 জন বিদ্রোহী প্রার্থী হলো, 1 জন ডামি প্রার্থী হলো, এরপরে স্বতন্ত্র প্রার্থী হলো, এবং ওখানে মূল প্লেয়ার হবে আওয়ামী লীগ অথবা ওখানে প্রশাসনের যারা লোকজন, এবং এটা নিয়ে তফসিল ঘোষণা করার উইদিন 7 দিনের মধ্যে, উইদিন 7 ডেজের মধ্যে আপনি দেখবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে না, অনেক প্রার্থী মাওয়া ঘাট পার হতে পারবে না, মাওয়া পদ্মা নদীর মধ্যে অনেকে ফেলে দেওয়া হবে, অনেকে গিয়ে দেখবেন যে একেবারে পদ্মা নদীর মধ্যে পদ্মা ব্রিজের উপরে থামিয়ে গাড়ি সব ফেলে দেওয়া হয়েছে, এবং দ্যাট উইল হ্যাপেন। এবং সবচেয়ে এটাই কি ভয়ঙ্কর? হ্যাঁ, অবশ্যই এটাই ভয়ঙ্কর, এবং এটাই বাস্তব। আপনি একই ঘটনা তো 2024 সনে ঘটেছে, আপনি গিয়ে দেখেন একে আজাদ সাহেব, জিজ্ঞেস করে দেখেন তো তার জীবনটা কেয়ামত হয়ে গিয়েছিল ওই নিউজ 24-এর মালিক, যেটা ওই ফরিদপুরে দাঁড়িয়েছিলেন,
তার জীবনটা হয়ে গেছিল, এবং যারা ওই সময়টাতে যা হয়েছে 24-এ তার সাথে 100 গুণ ভয়ঙ্কর অবস্থা সামনে আসছে। কিন্তু 24 আর এবারের মধ্যে ডিফারেন্স ছিল যে 24-এর অ্যাডমিনিস্ট্রেশনটা 100% শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল, এখন সেটা নেই। কাজেই নির্বাচনের পথে যে আপনি যাবেন, যাওয়ার আগে আপনি তো শিডিউলটা একটু ঘোষণা করে দেখেন না, কি একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই জায়গাটাতে আমরা বিশ্বাস আনতে পারছি না, আস্থা আনতে পারছি না, এবং এটা আমাদের হতাশা নয় বা আমাদের নির্বুদ্ধিতা নয়। আমরা যেমন একটা নির্বাচন হয়, আপনি কি দেখুন যে একটা আমাদের দেশে একটা রাজনৈতিক দল, ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তো প্রধানমন্ত্রী হবেন কে? তারেক রহমান সাহেব, বিএনপির কথা মতো। রাষ্ট্রপতি হবেন কে? আমরা এখনও জানি না। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন? লুৎফুজ্জামান বাবর না মির্জা আব্বাস? আপনি 60 জন মন্ত্রী বের করেন তো বিএনপির লোক থেকে, আপনি কি করে আশা করবেন যে এই 60 জন লোক এই বর্তমান এই সমস্যাটা সমাধান তারা করে ফেলবেন ক্ষমতা পাওয়ার সাথে সাথে, যারা এই দলটাকে 15 বছর ঠিকমতো করতে পারেননি, আর গত 1 বছরে তারা এই দলের কোনো নিয়ন্ত্রণই রাখতে পারেননি। ফলে কি হচ্ছে, মানুষকে আপনি যত বড় বড় কথা বলেন, ইংরেজিতে অনেক কথা বলতেছেন, শুদ্ধ পরিশুদ্ধ ভাষায় কথা বলছেন, প্রমিত বাংলায় কথা বলছেন, নানা রকম দফা দিচ্ছেন, কিন্তু পাবলিক বলে যে ওইরকম দফা না। আমার তো প্র্যাকটিক্যালি আগে আমি গুলিস্তান এবং বাইতুল মোকাররমের সামনে একটা দোকান বসানোর জন্য 100 টাকা আমাকে চাঁদা দিতে হতো, এখন তারা বলতেছে আমাকে 500 টাকা চাঁদা দিতে হয়। 1 2 নম্বর হলো, আগে যেখানে 25টা দোকান ছিল এখন 50টা দোকান সেখানে বসানো হয়েছে, বেচা কেনা হচ্ছে না। আগে মানুষের ক্রয় ক্ষমতা ছিল যা, তার অর্ধেক হয়ে গেছে, দোকান বেড়ে গেছে, চাঁদার পরিমাণ বেড়ে গেছে, আর ওর বাইরে যে ভিতরে যে দোকানগুলো, যারা মূল দোকান, তারা যে দেখেন খা কেউ বসতে পারছে না। এই ফ্রাস্ট্রেশনটা ওখানে গিয়ে লোকজন বলেন চাঁদা কোথায় চলে যাচ্ছে, ওই যে হুজুর যে বলছে চাঁদা দিই পল্টনে চলে যায় লন্ডনে, তো এমনি এমনি বলেনি। আপনি বাস্তবতায় গিয়ে এই যে আওয়াজটা, আপনি গিয়ে দেখেন গুলিস্তানের প্রত্যেকটা লোক কী বলছে সেখানে, যারা চাঁদা দিচ্ছে। এখন এটা কিন্তু বিএনপির মতো একটা বড় দল, তাদেরকে কগনিজেন্সে নিতে হবে। তারা যদি মনে করে এটা চরমনাই হুজুরের দোষ, এটা জামাতের দোষ, এটা চক্রান্ত, নট লাইক দ্যাট। মাঠের আওয়াজটা বুঝতে হবে। আবার ধরুন, আমাদের যে যাই বলেন না কেন, আমাদের সেনাপ্রধান যখন বললেন, আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে 8 তারিখে পেয়েছি, কিন্তু আমাদের সারা বাংলাদেশ 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমরা কার আন্ডারে ছিলাম? কাকে ভালোবেসেছিলাম? সেনাপ্রধানকে। তো তিনি আমাদেরকে বলেছেন যে আমার উপর ভরসা রাখেন, আমি আছি আপনাদের সঙ্গে। কিন্তু গত 1 বছরে সেনাবাহিনীর কারণে চাঁদাবাজি বন্ধ হয়েছে, সেনাবাহিনীর কারণে দুর্বৃত্তায়ন বন্ধ হয়েছে, আন্ডারওয়ার্ল্ডের ডন বন্ধ হয়েছে, এই যে কারণ বাজারে চাঁদাবাজি হচ্ছে, তেজগাঁতে চাঁদাবাজি হচ্ছে, হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে, এটা যে বন্ধ হয়নি। তো আপনি ট্রাক স্ট্যান্ডগুলো দেখেন, আজকে মানে বন্ধ হয়নি, কোনো কিছুই বন্ধ হয়নি। তো এই অবস্থাতে আপনি যে একটা সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচন হয়ে ভোট দেবেন, ভোট কেন্দ্রে যাবেন, তারপরে আপনার মনের মতো লোক নেতা নির্বাচিত হবে, আর এরপরে আপনি সেই নেতার বাসায় গিয়ে পোলাও কুরমা কালিয়া কুপ্তা খাবেন, এই স্বপ্ন তো আপনার আসবে না। রিয়েলিটি সেটা না, স্বপ্ন।